সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক ও রহস্যে ঘেরা 3টি সত্যি ভূতের ঘটনা। প্রথম গল্পটি আমার এক সাবস্ক্রাইবার আমাকে ইমেল করে পাঠিয়েছে। তার ভাষায় আমি নিজের মতো করে গল্পটি শোনালাম। 31st নাইট। রোহন আর তার কয়েক বন্ধু মিলে রাত 2টো পর্যন্ত অনেক মজা করল। এখন বাড়ি ফেরার পালা। তারা মানুষ ছিল 7 জন, কিন্তু রিক্সা ছিল মাত্র 2টি। রিক্সায় না হয় 6 জন হলো, কিন্তু রোহন কি করে যাবে? বন্ধুরা বলল, চল রোহন, এক রিক্সায় 4 জন উঠে পড়ি। রোহন বলল, না রে, আমি যেতে পারবো না। চারিদিকে নিস্তব্ধতা। খুব দূরে একটা কুকুরের মতো কিছু দাঁড়িয়ে আছে। খোলা আকাশের নিচে অন্ধকারকে সাথী করে হাঁটছিল রোহন। হঠাৎ একটা রিক্সা দেখতে পেল। ভাই, বাড়ি যাব, যাবেন নাকি? জি যাব। কত টাকা? 10 টাকা দিয়েন। রোহন আকাশ থেকে বলল, এত রাত, কোনো রিক্সা নেই। তবুও 20 টাকার জায়গায় 10 টাকা রিক্সা ভাড়া চাইল। যাই হোক, রিক্সায় চড়ে বসল রোহন। এই শুনশান নীরবতার মাঝে শুধু রোহন আর রিক্সাওয়ালা। গোরস্থানের সামনে দিয়ে যাবার সময় রোহন কেমন যেন আঁতকে উঠল। সে যা দেখল সেটা অবিশ্বাস্য। দেখল রিক্সাওয়ালা উল্টো পায়ে প্যাডেল চাপছে। রিক্সাওয়ালার মুখের দিকে এই পর্যন্ত একবারও তাকায়নি সে। চেহারা দেখার চেষ্টা করতেই আবারও আঁতকে উঠল রোহন। এ কি দেখছে সে? কিভাবে সম্ভব? এর মাঝে বাড়ি পৌঁছে গেছে রোহন। টাকাটা দিয়ে দ্রুত কেটে পড়ল। রিক্সাওয়ালার দিকে আর একবার তাকানোর সাহস হলো না। তাকালে হয়তো দেখতে পেত তাকে কেমন লোভী চোখে দেখছে রিক্সাওয়ালাটা। রুমে গিয়ে সাকিবকে সব ঘটনা খুলে বলল রোহন। সান্ত্বনার সুরে সাকিব বলল, তুই বরঞ্চ আজ রাতটা আমার রুমে থেকে যা। কথাটা মনে ধরল রোহনের। রাজি হলো সে। মধ্যরাত। রোহন সাকিব দুজনেই ঘুমাচ্ছে। এর মাঝে কে যেন রোহনের গায়ে আঁচড় কাটল। চমকে জেগে গেল রোহন। ভীত স্বরে বলল, সাকিব, মাঝরাতে দুষ্টুমি করিস না তো। সকালে সূর্যের আলো চোখের উপর পড়তেই ঘুম ভাঙে সাকিবের। কিন্তু ঘুম থেকে ওঠার সাথে সাথেই আবার মূর্ছা গেল সে। বেলা 10টা। সাকিবের রুমের সামনে রোহনের ছিন্ন বিচ্ছিন্ন লাশ ঝুলছে, আর রোহনের কাটা মুন্ডুটা সাকিবের টেবিলের ওপরেই রাখা। কেউ জানে না রোহনের মৃত্যুটা কিভাবে হলো। কাটা মুন্ডুটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সাকিব। অনেক দিনের বন্ধু ওরা, অনেক দিনের। দ্বিতীয় সত্য ঘটনাটি 3 থেকে 4 বছর আগে বেশ কয়েকটি পত্রিকায় এসেছিল, যেখানে দাবি করা হয় যে একদল তরুণ গাজীপুরের ন্যাশনাল পার্কে বনভোজনে যায়। বনে হাঁটতে হাঁটতে তারা অনেকটাই গভীরে চলে এলো। সহসাই সন্ধে নেমে এলো। দেখা পেল দূরে দাঁড়িয়ে আছে কি যেন কিছু একটার অস্তিত্ব টের পেয়ে তরুণ দল ভয় পেয়ে গেল।
পরে সাহস করে এক তরুণ ছবি তুলে চলে এলো দ্রুত। ভয়ে ঘাবড়ে গেলেও ভালোভাবেই ফিরে এলো তারা। কিন্তু দিন দুয়েক পরে ছবি তোলার তরুণটি মারা গেল। যে ছেলেটি ভূতের ছবি তুলেছিল সে চিরতরে পঙ্গু হয়ে গেল। মারা যাওয়া তরুণটির পোস্টমর্টম প্রতিবেদনে দেখা গেল ছেলেটির হার্ট এবং লিভার মিসিং। হয়তো অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানেন এবং এই বিষয়ে জনকণ্ঠ সহ বেশ কয়েকটি পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। গাজীপুরের এই ঘটনায় দেশে মিশ্র প্রতিক্রিয়া চলছে। অনেকেই বিষয়টিকে আজগুবি বলে উড়িয়ে দিচ্ছে, আবার অনেকেই ঘটনাটিকে সত্য বলে বিশ্বাস করছে। তৃতীয় সত্য ঘটনাটি আমার আরেক সাবস্ক্রাইবার আমাকে ইমেল করে পাঠিয়েছে। ঘটনাটি তার ভাষায় আমি নিজের মতো করে শোনালাম। আমার দাদুরা 3 ভাই। বড় দাদুর ছোট ছেলে যখন বিষ খেয়ে মারা যায় তখন আমি ক্লাস 4-এ পড়ি। দিনটি ছিল দুর্গাষ্টমীর দিন। বড় মামির সাথে মতানৈক্য হওয়ার ফলে ছোট মামা বিষ খান। মামা মারা যাওয়ার পর ছোট মামি কর্মসূত্রে কলকাতায় চলে আসেন। তারপর থেকেই ছোট মামার বাড়িটি ফাঁকাই পড়ে থাকে। আমি ছোট থেকেই দাদুর বাড়ি থেকে মানুষ হয়েছি। পড়াশোনা ওখানকার স্কুলেই করি। রোজ সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে গেলে ছোট মামার বাড়ির সামনে দিয়ে আসতে হতো। আসার সময় আমার শরীরটা কেমন ভারী ভারী লাগতো। যাই হোক, আমি বাড়ির দিকে তাকাতাম না। এর মধ্যে কেটে গেছে আরও 5টা বছর। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার তখন হিন্দি সেকেন্ড পেপারের পরীক্ষা, তাই প্রস্তুতি চলছে জোর কদমে। পড়তে পড়তে রাত প্রায় 3টে বেজে গেছে। এমন সময় বই থেকে মুখ তুলে জানালার দিকে তাকাতেই দেখি ছোট মামা জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। আমার তখন এমন অবস্থা যে আমি হাত পা নাড়ানোর ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছি। 2-3 মিনিট এইভাবে কাটার পর আমার চোখ নিচে নামিয়ে নিই। পাশের রুমে দিদা শুয়ে রয়েছেন, তবুও ডাকতে পারছি না। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কোনো মতে গায়ত্রী জপ করতে করতে জানলাটা বন্ধ করে শুয়ে পড়ি। চাদর মুড়ি দিয়ে রাম নাম জপতে জপতে শোবার খানিকটা পরে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। খানিকক্ষণ পরে কারোর পায়ের আওয়াজে ঘুম ভেঙে চাদরটা একবার ফাঁকা করে দেখি ছোট মামায় একটা ফাঁসির দড়ি আমার মুখের সামনে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। জীবনে যত মন্ত্র জানতাম সবে একে একে জপতে শুরু করি। ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। সকালবেলায় জ্ঞান ফিরলে দিদা দাদুকে সব খুলে বলি। দাদু আমাদের কুলগুরুকে ব্যাপারটা জানালে তিনি গয়ায় পিণ্ডদানের কথা বলেন। আমাকে মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করে দেন। এরপর মামাকে আমি আর দেখিনি। ঘটনা 3টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।